আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমার সামনে এখানে ক্লাসে যারা বসে আছে তোমরাও সবাই নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত উচ্চারণ আবৃত্তি শেখার যে কর্মশালা ভিত্তিক ক্লাস মেলে ধরে নিজেকে চতুর্থ পর্ব আজকে, তাই না? চতুর্থ ক্লাসে আজকে আমরা শিখব গত ক্লাসের পাঠের ধারাবাহিকতা, যেটা ছিল উচ্চারণ এবং উচ্চারণ সূত্রাবলী। গত ক্লাসে আমরা পড়েছিলাম উচ্চারণ ওকারান্ত অকারান্ত, এইটুকু পর্যন্ত গিয়েছিলাম। উচ্চারণের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ফলার উচ্চারণ এবং একারান্ত অথবা একারান্ত, কোথায় কোনটা হবে এই বিষয়ে আমরা আজকে শিখব। তাহলে শুরু করছি। মূল ক্লাসে যাওয়ার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই, করছে মাফরুহা বিনতে শাকুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, তোমার প্রাণতায় একটু দীনতা আছে। এই যে মাঝখানে দম ছাড়তে হচ্ছে, নিঃশ্বাস নিতে হচ্ছে, একটা আয়াত, যে ছোট আয়াত, তো এটুকু বলার জন্য যে নিঃশ্বাসটা তোমার ব্রিথিং এক্সারসাইজ দরকার। হ্যাঁ, এটা করবে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা কি একটি বলবো না একটি বলবো? আমরা কি বেকা বলবো না বেকা বলবো? আমরা কি খেলা বলবো না খেলা বলবো? এর একটা নিয়ম আছে। সেই নিয়মগুলো কি, কোন নিয়ম মেনে চলবো আর কি, সেটাই আমরা শিখব। আমরা যখন কথা বলবো, বিশেষ করে যারা নাকি বাকশিল্পের সঙ্গে জড়িত থাকবো, তারা যখন কথা বলবো, তারা যখন একটা শব্দ উচ্চারণ করব, কেন করছি এটা, এরকম করে কেন করছি, সবাই করে একরকম, আমি করছি ভিন্ন রকম, এটা কেন, এর পিছনে একটা লজিক থাকবে, যুক্তি থাকবে, যে যুক্তিটা আমি জানবো। একারের পর যদি ইকার, উকার কিংবা একার থাকে, এ ধ্বনিযুক্ত একটা শব্দ, এ অর্থাৎ একার, এ সাউন্ডের কোনো শব্দের পরে যদি ইকার, উকার কিংবা একার থাকে, তাহলে সাধারণত পূর্বের একার পরিবর্তন হয় না, একার রূপে উচ্চারিত হয় না। মানে এ সাউন্ডের পরে, এ ধ্বনির পরে ইকার, উকার কিংবা আরেকটা একার থাকলে এই যে এর উচ্চারণটা এর মতোই হবে, এর মতো হবে না। যেমন ধরো আমরা একটু বলি, ক্ষয়কার খে লয়কার লা, উচ্চারণটা কি? খেলা। তুমি বলো খেলা। কি? খেলা। বলো খেলা, খেলা। ক্ষয়কার খে লয়কার লা, খেলা। কিন্তু ক্ষয়কার, আমি বলছি ক্ষয়কার খে লয়কার লা, খেলা হওয়ার কথা, কিন্তু ক্ষয়কার খে লয় আকার লা বলে আমি উচ্চারণটা করছি কি? খেলা। দেখো আমি বলছি কি, ক্ষয় একার খে লয় আকার লা, খেলা হওয়ার কথা, কিন্তু আমি উচ্চারণটা করছি কি? খেলা। কেন? এই যে দেখো নিয়মে বলা আছে। আবার বলছি, এ সাউন্ডের পরে, এ ধ্বনির পরে যদি ইকার, উকার কিংবা আরেকটা একার থাকে, তাহলে উচ্চারণটা এ হবে না, এর মতো হবে। এই যে বললাম ক্ষয়কার, এখানে এ সাউন্ড আছে, তাই না? এরপরে আমি কি বলেছি, নিয়মটা হচ্ছে যদি রিকার মানে ইকার, উকার কিংবা আরেকটা এ থাকে, কিন্তু এখানে আছে লয় আকার, আ আছে। এই যে নিয়মের মধ্যে বলা আছে ইকার, উকার, এগুলো কি আছে? নাই, তাই এর উচ্চারণটা খে নয়। একই রকমভাবে ময়কার মে লয়কার লা, মেলা নয় মেলা।
ঠয়কার ঠে লয়কার লা কি ঠেলা নয়, ঠেলা, ঠেলি, ইকার আসছে। তখন আমি যখন কাজ করব তখন দেখা, দেখি, ট্যাংরা, টেংরি, ভ্যাংচা, ভেংচি, এ আসবে। যদি এরকমটা না হয় তাহলে এ আর ক্রিয়া সমাপ্ত হয়েছে বললে এ আসে। যেমন খেলা, খেলি, ঠেলা, ঠেলি, হ্যাঁ, মেলা, মেলি। এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? মূল শব্দে আগে ছিল ইকার কিংবা রিকার, এরপরে উচ্চারণ করতে যেয়ে ধ্বনির প্রভাবে সেটা সেই ইকারটা পরিবর্তন হয়ে বা রিকারটা পরিবর্তন, সাউন্ডটা এ সাউন্ড পরিবর্তন হয়েছে, একারান্ত হয়েছে। যেটা হয়ে গেছে, এটা কখনো চেঞ্জ হবে না। এমন কত শব্দ দেখলে তোমরা বুঝবে। যেমন মূল শব্দ হচ্ছে কিন, কিনো, এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? কেনা। আমরা এখন কিনা বলি না, চীনা, হ্যাঁ, কেনা নয়, কেনা। আমরা এখন চীনা, চীনা, চীনা বলি না, বলি কি চেনা। ও আমার চেনা মানুষ, জায়গাটি আমার চেনা আছে, তাই না? এরকম। তারপরে হচ্ছে লেখা, লেখা নাই, লেখা নাই। আগে ছিল কি লিখ, লিখা, এরপরে হয়ে গেল লেখা। এই যে হয়ে গেল, এখানে খেয়াল করো, হয়ে গেল মানে শেষ, হয়ে গেছে, পরিবর্তিত। আবার বলি নিয়মটা, ক্রিয়ার মূলে যদি ই ধ্বনিযুক্ত শব্দ যেগুলো ছিল, রিকারযুক্ত শব্দ যেগুলো ছিল, সেগুলো ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে যখন নাকি এ সাউন্ড আসলো তখন থেকে এটা এ সাউন্ড রূপেই থাকবে, পরিবর্তন হবে না, আবার আগের জায়গায় ফিরে যাবে না। যেটা কিনা ছিল এটা হয়েছে কেনা, যেটা চীনা ছিল এটা হয়েছে চেনা, এটা এখন চেনাই থাকবে, কেনাই থাকবে। সমাপিকা, অসমাপিকা। আমাদের মূল ভুলটা হয় একারান্ত, একারান্তর ক্ষেত্রে এই শব্দ উচ্চারণে। সমাপিকা ক্রিয়াটা কি? বাক্যের মধ্যে সমাপিকা আমরা তখনই বুঝবো যখন একটা বাক্য আমরা বলেছি একটা বাক্যের মূল গঠন প্রক্রিয়াটা হচ্ছে তার মধ্যে একটা কর্তা থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে বা একটা ক্রিয়াপদ থাকবে। সাবজেক্ট অ্যান্ড ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অর্থাৎ কর্তা, বিশেষ্য পদ এবং ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য কমপ্লিট হয় না, তৈরি হয় না, তাই না? তো সেই বাক্যটার মধ্যে যদি বুঝি যে কর্তা তার কাজ শেষ করে ফেলেছে, তখন সেই সাউন্ডটা হয়ে যায় এ। যেমন জায়ান ফুটবল খেলে, খেলে, আজ খেলে, কাল খেলে, পরশু খেলে, তরশু খেলে, রোজই খেলে, অভ্যাস, খেলে, এখানে আর কোনো কথা নাই। কিন্তু যেই আমি বলবো জায়ান ফুটবল খেলে হাত মুখ ধুবে, অজু করবে, নামাজ পড়বে, পরে বাসায় যাবে, পিছনে খেলে তার মানে এখানে একটা থেকে যাচ্ছে টোন। দেখ, জায়ান ফুটবল খেলে তারপরে কি করবে? কিছু একটা করবে, আর কিছু কাজ হবে। এই যদি এরকমটা বোঝায় যে সামথিং ইজ লেফট, কিছু বাকি আছে, আমি কথাটা শেষ করতে চাচ্ছি না, তখনই সাউন্ড হয়ে যাবে এ। আরবিতে কোনো এ ধ্বনি না থাকলেও ইকারান্ত আরবি উচ্চারণে বাংলা প্রতিবর্তীকরণ সবসময় একারান্ত হয়। অর্থাৎ আরবিতে যেই সাউন্ডটা ই ছিল, আরবিতে কোনো এ সাউন্ড নেই, আমি আগেও বলেছি। আরবিতে যেই সাউন্ডটা, যেই শব্দটা ই ছিল, সেই শব্দটা বাংলায় এসে ব্যবহৃত হচ্ছে, সেটা তখন হয়ে যাবে এ। এটাকে বলে প্রতিবর্তিত রূপ। যেমন সাদিক, সাদেক, সাজিদ, সাজেদ, মজিদ, মাজেদ। হ্যাঁ, এই। আর তাই যদি না হয়, যদি এটা যদি কেউ করতে না চায়, তাহলে সরাসরি ওই ইকারান্তই হবে। এটা রিপিটেশন হলো, এই নিয়মটা আগেও বলেছি। তাই শব্দটাগুলো খেয়াল করবা যে এখানে ঠিক আরবি শব্দ নাকি, বোঝায় যায় বাংলা এরকম প্রচুর শব্দ আছে। এবার যাচ্ছি ফলার নিয়মে। ফলা, হোয়াট ইজ ফলা, হোয়াট ইজ কার, কার কি, ফলা কি?
বাংলা ভাষার যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর সংক্ষেপিত রূপ কার? ফলা। ফলা সংক্ষেপিত হয়, আবার কখনো কখনো ফলা পূর্ণাঙ্গও হয়। যেমন ব ফলা, একদম পুরো বয় নিচের মধ্যে বসে না? স্বাগতম, দন্ত শয়ের নিচে কি? ব, পুরোটাই বসছে, তো এটা ফলা হয়ে বসছে। অর্থাৎ মূল শব্দের সঙ্গে, মূল বর্ণের সঙ্গে, একটা বর্ণের সঙ্গে তার নিচে যদি আরেকটা বর্ণযুক্ত হয় তখন ওই বর্ণটা হয়ে যায় এটা ফলা। সেটা আংশিক হলেও ফলা, পূর্ণাঙ্গ হলেও ফলা। যেমন রফলা তো আবার পূর্ণাঙ্গ হয় না, রটা পুরোপুরি বসে না, ফলা হয়ে বসে। এটাই পূর্ণাঙ্গ হলেও ফলা, আংশিক হলেও ফলা। আর কার হচ্ছে সংক্ষিপ্ত রূপ, বর্ণের সংক্ষিপ্ত রূপ। শব্দের প্রথমে অকারান্ত বর্ণে জফলা যুক্ত হলে তার উচ্চারণ কি হয়? একারান্ত হয়, একারান্ত হয় না। এই যে ধরো আমি লিখে রাখলাম শব্দ, তার সঙ্গে জফলা যুক্ত হয়েছে, এখন এর উচ্চারণটা কি হবে? বে হবে না ব্যা হবে? ব্যা। এই তাহলে পুরোটা লিখে ফেলি। কি হলো? ব্যবসা। ব্যবসা নয়, ব্যবসা। হ্যাঁ, ব্যয়, এই তো বুঝে ফেলেছে। এই যে এখন এইটাই যে একার, এই যে আকার, এটা অনেক সময় দেয় না, এটা উঠে যাচ্ছে, আগে দিত। ঠিক তেমনি এটা কি? ত্যক্ত। তেক্ত নয়, ত্যক্ত মানে বিরক্ত। এই কয়তটা এখন এভাবে লিখি আর কি। শব্দের শেষে কিংবা মধ্যে হয়ের সাথে জফলা যুক্ত হলে হয়ের উচ্চারণ বিলুপ্ত হয়ে জ বা ঝয়ের মতো হয়। বুঝতে পেরেছো? এটা তো অনেক ব্যবহার করি আমরা। তোমরা দেখি বলতে পারো কিনা আমি একটু বুঝি। শব্দের শেষে কিংবা মাঝে হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে হ উচ্চারণ হয় না, হয় জ কিংবা ঝ। এই যে ধরো হ আমি লিখলাম, তার সঙ্গে জফলা দিলাম, কি বলে এটা? যে হয়ের উচ্চারণ হবে না, হবে জ কিংবা ঝ। দেখো তার আগে দিয়ে আমি দিলাম এইটা, কি হলো? তাহলে কি এটাকে আমরা শৈশ বলেছি? কি বলেছি? সূত্রটা কি? শব্দের শুরু, মাঝে কিংবা শেষে হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে হ উচ্চারণ হয় না, হয় জ কিংবা ঝ। বলে আমরা সবাই ব্যাপারটা জানি, কিন্তু এইভাবে ঠিক জানি না, তাই আপনি জিজ্ঞাসা করিবার পর আর কিছুই বলিতে পারিলাম না। এরকমই তো নাকি? তোমরা জানো না এটা? তো জানলে বলতে পারলে না কেন? বলে স্যার এটাও তো একটা সূত্র, আমরা জানি কিন্তু জিজ্ঞেস করিলে বলিতে পারি না। যুক্ত ব্যঞ্জন বর্ণে জফলা যুক্ত হলে সাধারণত এর উচ্চারণ আলাদাভাবে থাকে না। যুক্ত ব্যঞ্জন বর্ণে, ব্যঞ্জন বর্ণ যুক্ত অবস্থায় আছে, এর সঙ্গে জফলা যুক্ত হলে এর উচ্চারণ আলাদাভাবে থাকে না। কেমন? এই যে আগে বুঝিয়ে দেই, এটা হচ্ছে নয় ধ, ন দন্ত ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ধ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ধ তো আমরা লিখি এইভাবে, তাই না? তো এটা এখানে আসলো কেন? কারণটা হচ্ছে দন্তান্ন ধ যদি আমি করে দেই তাহলে কেমন হয়? চাইনিজ প্রিন্টিং। এই জন্য এর যে এই ধয়ের যে এটাকে এদিকে না দিয়ে এটা এদিকে দিয়ে দিয়েছে, এই আর কিছু না। তো আমরা কি পড়ছিলাম? যুক্ত ব্যঞ্জন বর্ণ, দন্তান্ন একটা ব্যঞ্জন বর্ণ, ধ একটা ব্যঞ্জন বর্ণ, এর সঙ্গে জফলা যখন যুক্ত হয় তখন মানে এর উচ্চারণ আলাদা করে হয় না, বেশি বোঝা যায় না, কিন্তু বানানে থাকে। যেমন ধরো আগে দিলাম এই, এটা এখন পর্যন্ত সন্ধ আছে, আমরা এখানে আকার দিলে পরে সন্ধ্যা হবে, এই তো। কি হলো? সন্ধ্যা। তো এখানে কি জফলার কোনো উচ্চারণ আছে? নাই। এই জন্য ইদানিং বাংলা বানানে, এখনকার বাংলা ডিকশনারি তুমি দেখবা যে এই জফলার ব্যবহারটা আসলে কমে যাচ্ছে। রফলা, রফলা তো রফলাই, রফলাযুক্ত শব্দ উচ্চারণে আর কোনো, সব ক্ষেত্রে রফলা হবে। রফলা যেখানে আছে, এই যে আমরা বলেছি এই সাউন্ডগুলো প্র্যাকটিস করতে হবে। এই রফলাযুক্ত শব্দ উচ্চারণ তোমাদের, আমাদের অনেকেরই হয় না, মুখটাকে চালু করতে হবে। ক ক ক্র,
ব ব ব্র, চ চ চর, কি কি ক্র, বি বি ব্র, এরকম প্র্যাকটিস নিজে নিজে করবা রফলাযুক্ত শব্দগুলো উচ্চারণ ঠিকঠাক মতো করার জন্য। মফলাযুক্ত শব্দে যাই। হ্যাঁ, দেখো শব্দের আদিতে মফলাযুক্ত হলে সেই ম উচ্চারণ হয় না। আদি মানে শুরু। শব্দের শুরুতে যদি ম ফলা আকারে যুক্ত হয়, মফলাযুক্ত হয়, তাহলে সেই ময়ের উচ্চারণ হয় না। কীরকম? এখানে এক্সাম্পল আছে, তবুও দেখো। দন্তা শয়ের নিচে ম, এটা কি লিখেছি? এটা কিন্তু ম। সেই যুক্ত বর্ণে আমি আবার দেখাই, স যোগ ম, এটা হলো দন্তা স, পুরো মটা না দিয়ে ময়ের এই পুটলি থেকে শুরু করে এটুক দিল আর কি। এই যে লিখলাম দন্তা শয় ম, এটা কি হবে? স্ম না। এই যে এরপরে দিলাম রিকার, কি হলো? শ্রী। আমরা কি স্মৃ বলি? এরপর একটা শব্দ তৈরি করলাম, তৈরি শিকার তি দিলাম, স্মৃতি। আমরা কি স্মৃতি বলি? স্মৃতি। এখানে নিয়মটা হচ্ছে যে এই যে ম উচ্চারণটা হলো না, এই প্রথম ক্লাসে বলেছিলাম, যখন এই উচ্চারণ নিজে নিজে হবে না পূর্ণাঙ্গ বর্ণযুক্ত হওয়ার পর, তখন সে করবে কি, হয় সে যার সঙ্গে যুক্ত হয়েছে এটার উচ্চারণটা ডবল করে দিবে, দ্বিত্ব করবে, নতুবা একটা পরিবর্তন আনবে, সেটা কি আংশিক। এটা তখন সাউন্ডটা হবে কি? স্মৃতি। একটু আংশিক নাকে আসবে, স্মৃতি। এই যে ম নাসিক্য ধ্বনি, তার একটু ধার তো থাকতেই হবে, স্মৃতি। এই জন্য তুমি দেখবা ইংলিশে যখন নাকি স্মৃতি লেখে, স্পেলিং এরকম লিখবে, SMRITI, স্মৃতি। ওরা ঠিকই স্মৃতি লিখবে। এবং কোনো ইংলিশ স্পিকিং মানুষ যদি বাংলা বলে, এই যে তুমি কেমন আছো, এরকম বাংলা যারা বলে, তারা এর উচ্চারণটা স্মৃতিই করবে, স্মৃতি করবে না, স্মৃতি করবে, কারণ ওরা শব্দের অরিজিন দেখবে। কিন্তু আমরা জানি যে এটা স্মৃতি, অনুনাসিক ধ্বনি আসবে। শব্দের শেষেও যদি মফলাযুক্ত হয় তাহলেও কিন্তু একই রকম, ওই মফলাটা ঠিক মতো আলাদা করে ম উচ্চারিত হবে না, কিন্তু ধ্বনি হবে অনুনাসিক। যেমন ধরো একটা শব্দ, তাহলে বস্য, তারপরে এটা কি লিখেছি? রশ্মি। রশ্মি বলে না অনেকে, শুনেছ? রশ্মি বলে, ওরা মনে করে কি এটা দন্ত ন, কিন্তু এটা দন্ত ন নয়, এটা ম, মফলা। কিন্তু যুক্ত হয়েছে কিভাবে? ওই যে বললাম, পুরোটা না লিখে ওই পুটলি থেকে শুরু করে বাকিটা যুক্ত হয়েছে। এই জন্য এটা হচ্ছে তাহলে কি রশ্মি? রশ্মিও নয়, রশ্মিও নয়, এটা হচ্ছে রশ্মি। ওই যে আংশিক নাকে আসবে। একই রকমভাবে শব্দের মাঝখানেও যদি হয় তাহলেও একই রকম। মাঝখানেটা একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, আত্মীয়, ওই যে বলেছ, স্বরে আ, তয়ের নিচে ম, এরপরে এটা কি উচ্চারণটা কি? আত্মীয়। আত্মীয় কেউ বলি? আত্মীয় বলি, আত্মীয়, কিন্তু এটা ম। আচ্ছা, আরেকটু ছোট করি, আত্মা, তয় তো এরপরে ম, আত্মা বলি কেউ? কিন্তু ইংরেজরা, যারা ইংলিশ স্পিকিং, তারা বলবে মহাত্মা না, তারা বলে মহাত্মা। মহাত্মা গান্ধী, তারা বলে আত্মা, আত্মা, কিন্তু ওরা ওই মটা উচ্চারণ করবে। কিন্তু আমরা যারা বাংলা ভাষী, তারা সঠিক নিয়মটা তো জানি, তাই আমরা আত্মা বলবো, আংশিক নাকে আসবে। তাহলে আমরা নিয়মটা কি পেলাম? শব্দের শুরুতে, শেষে কিংবা মাঝে যদি মফলা যুক্ত হয়, তাহলে সেই মফলার উচ্চারণটা, ময়ের উচ্চারণটা হবে না, শব্দের উচ্চারণটা আংশিক নাকে আসবে। এরপর ধরো গ, এটা একটু ডিফারেন্ট। গ, ট, দন্তন্য, মূর্ধন্য, ম, ল। কি? গ, ও, ট, মূর্ধন্য, দন্তন্য, ম, ল। কয়টা? 7টা অক্ষর। কি? গ, ও, ট, মূর্ধন্য, দন্তন্য, ম, ল। এই 7টা বর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে সেই ময়ের উচ্চারণ পুরোপুরি হবে। দন্তন্য,
তার সঙ্গে ম যুক্ত হয়েছে, জন্ম পুরোপুরি হয়েছে জন্ম, তাই না? গুল্ম ল আছে। তারপরে আরও যদি করি এই যে বাগ্মি গ, বাগ্মি মানে কি, যে ভালো বলতে পারে, এই যে এখানে ম পুরোপুরি লিখলাম, বাগ্মি হয়েছে। শব্দের শুরুতে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ আলাদা করে হবে না, যেমন স্বাগতম, দুনটা শয়ের নিচে ব হয়েছে, এটা আমরা কি বলবো, স্বাগতম না, স্বাগতম না, একদম জোর দিয়ে স্বাগতম। আমি যখন স্বাগতম বলবো তখন এখানে একদম স্বাগতম, জিহ্বাটা শক্ত করে, চোয়ালটাকে শক্ত করে, তালু থেকে স্বাগতম। এই দ্বিতীয় সূত্র কি, শব্দের মধ্যে কিংবা শেষে বফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। শব্দের মাঝখানে কিংবা শেষে যদি বফলা যুক্ত হয় কোনো বর্ণের সঙ্গে, তাহলে ব আলাদা করে উচ্চারিত হবে না, কিন্তু যার সঙ্গে যুক্ত হয়েছে ওটার উচ্চারণটা ডবল হবে। যেমন তালব্যস্য, তার নিচে দিলাম ব, কি হলো, বিশ্ব, বিশ ব হয়েছে, কিন্তু বিশ স, তালব্যস্যের উচ্চারণ কি হলো, ডবল হয়ে গেছে, বিশ্ব, দুইবার হয়ে গেল না? তো এটা হচ্ছে বলা হচ্ছে যে মাঝখানে অথবা শেষে যদি হয়, তাহলে যার সঙ্গে যুক্ত হবে ওটার উচ্চারণটা ডবল হবে। মাঝখানে একটা এক্সাম্পল দেই, মাঝখানে এই যে বিদ্বান নয়, বিদ্বান, ব আলাদা করে উচ্চারিত হয়েছে, তো কি করেছে, হ্যাঁ, কার উচ্চারণটা ডবল হয়েছে, দ, ব যার সঙ্গে যুক্ত হয়েছে তার উচ্চারণটা ডবল হয়েছে। এই যে শুরুতে এখানে লিখে রেখেছিলাম উপসর্গ, এগুলা কি, উপসর্গ হচ্ছে শব্দ তৈরির ভিত্তি, যার সঙ্গে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়। এরকম আমাদের বাংলা ভাষায় দেশি উপসর্গ আছে, এটাকে সংস্কৃত, অপর কথা সংস্কৃত উপসর্গ বলে। এটা হচ্ছে 20টি। কীরকম, প্র, পরা, অপসমনি, অর, অনু, নির, দূর, বি, অধি, সু, উ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। ও বাবা, এটা আবার কি, সাপের মন্ত্র বলে স্যার? এটা হচ্ছে মুখস্থ করতে হবে না, জাস্ট বললাম প্র, পরা, অপসমনি, অর, অনু, নির, দূর, বি, অধি, সু, উ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এগুলো হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। তাহলে দেখি শব্দ কীভাবে হয়। প্রো বললাম না শুরুতে, প্রো, এই প্রো, হাই প্রো, তাই না? এর সঙ্গে একটা কিছু লাগাও, লাগিয়ে শব্দ বানাও দেখি। হ্যাঁ, প্রো অনেক বড় দূরে চলে যায়, কি দরকার, কার দাও, প্রকার, প্রথম, প্রভাত, এই তো। পরা, তার সঙ্গে আর কিছু দাও, পরাজিত, তাই না, পরাজয়, এই তো। বিদেশি উপসর্গ কতগুলো, এটার কোনো ঠিক নাই। অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, মানে আছে আর কি। তো এইভাবে তো বলা যাচ্ছে না। বিদেশি উপসর্গ, আরবি উপসর্গ আছে, ফার্সি উপসর্গ আছে, মানে বাংলা ভাষায় যতগুলো বিদেশি শব্দ আছে সবগুলোরই বিদেশি উপসর্গ আছে। আরবি, ফার্সি, ইংরেজি, সহজে তোমরা বুঝবা আমি যদি ইংরেজি উপসর্গগুলো দেখাই, তাই না, ফুল, তাই না? এর সঙ্গে কিছু দাও, দিয়ে একটা শব্দ বানাও। কি হলো, হলো, হেড একটা উপসর্গ, মাস্টার, সাব দাও, কি দিবা, জেক্ট, সাবজেক্ট, হলো, এই তো, পরিষ্কার। ঠিক তেমনি এরকম উপসর্গ আরবি আছে, ফার্সি আছে, কত কি যে আছে, প্রচুর প্রচুর। এই জন্য বিদেশি উপসর্গ কতগুলো, এগুলো আসলে ঠিক করা যায়নি, প্রচুর প্রচুর। আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো তার সঙ্গে যখন নাকি বফলা যুক্ত হবে, বয়ের উচ্চারণটা হবে, এই বাস, আর নাই। এবার শব্দের শেষে কিংবা মধ্যে বয়ের সঙ্গে অথবা ময়ের সঙ্গে যে ব যুক্ত হয়, সেই ব আবার অবিকৃতই থাকে, পূর্ণাঙ্গ হবে শব্দের শেষে এবং মধ্যে। যদি
বয়ের সঙ্গে অথবা ময়ের সঙ্গে আবার বফলা যুক্ত হয়, শব্দের মাঝেই হোক শেষেই হোক, যদি আরেকটা বয়ের সঙ্গে কিংবা ময়ের সঙ্গে বফলা যুক্ত হয় তাহলে সেটা পুরোপুরি থাকে। যেমন ময়ের সঙ্গে যুক্ত হোক মাঝখানে, আমি বফলা যুক্ত করব, অম্বর, অম্বর পুরোপুরি হচ্ছে, ব উচ্চারণ ময়ের দুটোই হচ্ছে, অম্বর মানে আকাশ। তার মানে হচ্ছে শব্দের শুরুতে হোক মাঝেই হোক, যদি আরেকটা ময়ের সঙ্গে বা বয়ের সঙ্গে বফলা যুক্ত হয় তাহলে উচ্চারণটা পুরোপুরি হবে। ঠিক আছে, এটা অম্বর হবে না, অম্বরই হবে। তারপরে যুক্ত ব্যঞ্জন বর্ণে যদি বফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ থাকে না। যুক্ত ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ যুক্ত অবস্থায় আছে, তার সঙ্গে যদি কি যুক্ত হয়, বফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ থাকবে না। যুক্ত ব্যঞ্জন বর্ণ কি, এই যে দেখি, দন্তন্য একটা যুক্ত বর্ণ, ব্যঞ্জন বর্ণ ত, এই সঙ্গে যুক্ত হলো ব, পরিসব্যনাশ, নয় তয় ব, এটা কি উচ্চারণ করব? এখানে এরকম হলে বয়ের উচ্চারণ থাকবে না। এবার বাক্য শব্দটা লিখি, শান্ত না, এটাকে শান্তনবনা বলি আমরা, বলি না শান্তনা। তারপরে দন্ত শয় দন্ত নয় ত যুক্ত ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে ব যুক্ত হয়েছে, বয়ের উচ্চারণ থাকবে না। লেখার সময় এটা আমরা লিখবো এরকম, এরকম দেই আর কি। ঠিক আছে, এরকম প্রচুর শব্দ আছে। দ্বন্দ্ব, তারপরে আম সত্য, তয় তয়ের নিচে ব, সত্তা তয় তয়ের নিচে ব, ব্যক্তিত্ব তয় তয়ের নিচে ব, ব্যক্তিত্ব নয়। এই এবার যাচ্ছি হয়ের নিয়মে। দেখো 4টা নিয়ম হয়ের, সবগুলাই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? প্রথমটা হচ্ছে শব্দের শুরুতে এবং মাঝে কিংবা অন্তে, শুরুতে মাঝে কিংবা শেষে হয়ের সঙ্গে রিকার রফলা যুক্ত হলে রয়ের উচ্চারণ মহাপ্রাণ উচ্চারণ হয়। খেয়াল করো, শব্দের শুরুতে মাঝে কিংবা শেষে হয়ের সঙ্গে যদি রিকার হয়, রফলা থাকে, তাহলে সেই রয়ের উচ্চারণটা মহাপ্রাণ হয়। যেমন এই হ, তার সঙ্গে রফলা যুক্ত হয়েছে, এই রফলা, উচ্চারণটা কি? হৃদয় নয়, হৃদয়, হৃ, এই যে বললাম, সেই রফলার সঙ্গে হ সাউন্ড যুক্ত হবে, হৃদয়, হৃৎপিণ্ড, পরিষ্কার, সুহৃদ, হৃদ্যতা, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় সূত্র কি? হয়ের সঙ্গে মূর্ধন্য কিংবা দন্তন্য হলে নয়ের উচ্চারণ মহাপ্রাণ হয়। হয়ের সঙ্গে যে সমস্ত শব্দে তুমি দেখবে হ আছে এবং হয়ের সঙ্গে দন্তন্য কিংবা মূর্ধন্য যুক্ত হয়েছে, তখন তার উচ্চারণটা হয়ে যাবে মহাপ্রাণ। সেই নয়ের উচ্চারণটা মহাপ্রাণ হয়, মানে নহ হবে না। সেটা কি? এই চি, তার সঙ্গে ন তো পুরো যোগ হতে পারে না, নয়ের মুখটা দিয়ে দিয়েছে, চিহ্ন নয়, চিহ্ন। নিয়মটা হচ্ছে হয়ের সঙ্গে যদি দন্তন্য মূর্ধন্য যুক্ত হয় তাহলে সেই নয়ের সাউন্ডটা হবে কি? মহাপ্রাণ, চিহ্ন। এই যে দেখো আরেকটা শব্দ আমি যদি যোগ করি এখানে, এই 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 ও হ, তার নিচে এরকম করে দিতে পারে না, জায়গা নাই, তাই এরকম করে দেয়, এই নয়ের ফলাটা এখানে যোগ করে দেয় আর কি। এটা কি? শব্দটা কি? সায়াহ্ন। নো, সায়াহ্ন নয়, সায়াহ্ন, সায়াহ্ন, সায়াহ্ন। নয়ের বলা হচ্ছে যে নয়ের সাউন্ডটা মহাপ্রাণ হবে, অর্থাৎ এর সঙ্গে একটা হ সাউন্ড যুক্ত হবে। চিহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। এবার তাহলে তৃতীয় সূত্র দেখি। হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে তার উচ্চারণ একেবারেই হবে না। হয়
একটু আগে দেখালাম, হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে এই হ তার সঙ্গে জফলা যুক্ত হয়েছে, তখন তার হয়ের উচ্চারণটা একেবারেই হবে না, হয়ে যাবে জ ঝ, সহ্য, ন্যায্য, দাহ্য, গ্রাহ্য। ঠিক আছে? পঞ্চ। আচ্ছা, এরপরে কি বলছে এইটা খেয়াল করো, এখানে আমরা প্রচুর ভুল করি এই শব্দ উচ্চারণে। হয়ের সঙ্গে ব যুক্ত হলে, আমি শব্দটা আগে লিখি, দেখো, এই হ তার সঙ্গে ব যুক্ত হলো, ব ফলাকা যুক্ত হলো, শব্দটা কি? হয়ের সঙ্গে ব যুক্ত হলে প্রথমে এই বটা ও কিংবা উ এরকম সাউন্ড আসবে, এরপরে একটা ভ সাউন্ড যুক্ত হবে, ভ ভ, এরপরে উচ্চারণ হবে। তাহলে স্বরে আ হয়ের সঙ্গে ব যুক্ত হয়েছে, আমি প্রথম ও এর মতো, বলা হচ্ছে যে প্রথম বটি হবে ও এর মতো, পর কি হলো আ, স্বরে আ আ, এই যে আ বললাম, তারপরে বলা হচ্ছে হয়ের সঙ্গে ব যুক্ত হলে প্রথম বটি হবে ও এর মতো, তাহলে ও হলে এই হলো, এরপরে একটা ভ সাউন্ড যুক্ত হবে, এই, তারপরে আকার যা আছে, তাহলে কি হলো মিলা আহ্বান, 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 আহ্বান নয়, আহ্বান। পরিষ্কার? সূত্রটা হচ্ছে হয়ের সঙ্গে ব যুক্ত হলে প্রথম এই বয়ের উচ্চারণটা হবে মাঝখানে, শব্দের মাঝখানে, হয়ের সঙ্গে ব যুক্ত হলে প্রথমে বটি ও অথবা উ এর মতো হবে, এরপর এর সঙ্গে একটা ভ যুক্ত হবে, তারপর এটা শব্দটাকে পুরোপুরি উচ্চারিত হবে, এটা হবে আহ্বান। একই রকমভাবে বি, এই, এটা কি বিহব্বল? নো, হ্যাঁ, ও বলে ফেলেছে, এই দেখো, বি এরপরে ও যোগ এই ল, হ্যাঁ, বিহবল হলো, হ্যাঁ, বেওভল। জিওভা, আমি প্রথম দিন বলেছিলাম না, জিওভা, জিব্বা নয়, জিওভা, এই একই রকম, একই রকম, হ্যাঁ, এই, তারপরে ভ, তারপরে আকার, অ্যাজ ইউজুয়ালি, জিওভা, জিহ্বা নয় বা জিব্বা নয়, জিওভা। পরিষ্কার? শব্দের মাঝখানে হয়ের সঙ্গে ব যুক্ত হলে প্রথমে বটি ও, তারপরে সাউন্ডটা হবে ভ। এবার অন্যান্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিছু উচ্চারণ নিয়ম আছে, সেটা খেয়াল করি, দেখো, মূর্ধ স যোগ ট এর উচ্চারণটা বলো, এইরকম শব্দ, দুটো শব্দ বলো, কে পারো? হ্যাঁ, এই যে বৃষ্টি, হ্যাঁ একই, সৃষ্টি, মিষ্টি, মূর্ধ স তার সঙ্গে ট যখন হবে তখন এই যে উচ্চারণটা যুক্ত অবস্থায় মূর্ধ স্বর উচ্চারণটা শীষ ধ্বনি হবে, এটাকে শীষ ধ্বনি বলে, স। তালব্য স্বর যে সাউন্ড, এই সাউন্ডটা হবে। আমরা কি এইটার উচ্চারণ কখনো স করি? করি, কিন্তু এইটার উচ্চারণ, দন্ত স্বয়ের উচ্চারণ কখনো কখনো স করি, কিন্তু তালব্য অলওয়েজ স, এটাকে বলে শীষ ধ্বনি। মূর্ধ স আংশিক নাকে আসবে, স, ষাঁড়, ষাঁড়, এই তালব্য একদম স, মূর্ধ স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলো উচ্চারণ কি হবে বলো তো? কি লিখেছি বলো? হ্যাঁ, কি? সৃষ্টি। আমরা অনেক সময় স্টাইল করে গিয়ে বলি আমি মিষ্টি খাবো, মিষ্টি নয়, মিষ্টি। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নয়, বৃষ্টি। পরিষ্কার? এই যে পরিষ্কার, পরিষ্কার নয়, পরিষ্কার, ঠিক আছে? আবার পরিষ্কার নয়, পৃষ্পুরের মতো, ঠিক আছে? এরপরে দেখো, দন্ত স্বয়ের মাঝখানে, দন্ত স শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকলে উচ্চারণটা শীষধ্বনি হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। দন্ত স্বয়ের উচ্চারণ আমরা কয়ভাবে করি? এইটার উচ্চারণ কখনো কখনো আমরা স আনি, কখনো কখনো স আনি, তাই না?
এই দন্তস্ব যদি শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকে তখন তার উচ্চারণটা স হবে, শীর্ষধ্বনি হবে। যেমন যদি বললাম মাসুদ, এটা অনেকে মাসুদ বলতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি মাসউদ, সে আরবিক সাউন্ড আসে, সদ এরকম আসে, ওকে সেটা গেলাম। বাংলা অনেক শব্দ আছে, কিন্তু দন্তস্ব শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকলে উচ্চারণটা হবে শীর্ষধ্বনি। যেমন কি হলো এটা? বিস্ফোরণ। বিস্ফোরণ নয়, বিস্ফোরণ। এটা কি লিখলাম? তো এটা যদি বিস্ফোরণ হয় তো এটা সংস্কার কেন? এটা তো বিস্ফোরণ হওয়ার কথা ছিল। সূত্রটা কি? দন্তস্ব শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকলে উচ্চারণটা স এর মতো হবে, স না। তাহলে এটা উচ্চারণ কি হবে? সংস্কার। ও ঠিক বলেছে, সংস্কার, সংস্কার নয়, সংস্কার। হ্যাঁ এই তো হলো। হ্যাঁ তুমি বলো। সংসার নয়, সংস্কার। এই তো, আবার বলো। ভেরি গুড, এই তো হচ্ছে। ঠিক আছে, তুমি বলো। ভেরি গুড, এই তো। এবার তালব্য স-এর সাথে রফলা যুক্ত হলে উচ্চারণ শীর্ষধ্বনি হবে না, সেটা শুরুতেই হোক শেষেই হোক। ভালো করে খেয়াল করো, শব্দের শুরুতে কিংবা মাঝে যেখানেই হোক না কেন, তালব্য স-এর সঙ্গে যদি রফলা যুক্ত হয় তাহলে তালব্য স আর শীর্ষধ্বনি থাকে না, মানে স এই সাউন্ড থাকবে না। যেমন দেখো, তালব্য স-এর সঙ্গে রফলা যুক্ত হয়েছে, এইখানে দিলাম শুরুতে, মাঝে দেই এটা কি হলো? তালব্য স ম। তালব্য স তো অলওয়েজ বলেছি যে অলওয়েজ স-ধ্বনি হয়, এর সঙ্গে রফলা যুক্ত হলে সেই শ্রম আর থাকবে না, এটা হয়ে যাবে শ্রম। ঠিক আছে, আশ্রয়, 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 আশ্রয় নয়। অনেকে স্টাইল করে বলতে শ্রীলঙ্কা বলে, শ্রীলঙ্কা নাও, শ্রীলঙ্কা, আমরা শ্রীলঙ্কাই বলবো। দ্যাট ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। আমাদের যে সূত্র অনুযায়ী আছে, ডেফিনেশন বলি, ইকুয়েশন বলি, সেটা হচ্ছে তালব্য স-এর সঙ্গে রফলা যুক্ত হলে সেটা শুরুতেই হোক মাঝেই হোক উচ্চারণটা শীর্ষধ্বনি আর থাকবে না। আরবি ফার্সি বাংলা প্রতিবর্তীকরণে সিন বা সোয়াদ স্থলে স সাউন্ড হয়, কিন্তু উচ্চারণ শীর্ষধ্বনি হয়। আরবিতে বা ফার্সি শব্দে যেখানে সিন বা সোয়াদ ছিল, বাংলায় এমন অনেক আরবি শব্দ আছে যা সোয়াদ সিন দিয়ে তৈরি, মূলত আরবি শব্দ। সেগুলো যখন বাংলায় আসছে তখন সেখানে আমরা বাংলা লিখতে গিয়ে সেটাকে ব্যবহার করি দন্ত স-তে, যেমন সালাত, সামাদ, হ্যাঁ, এগুলো সিন বা সোয়াদ আরবিতে। কিন্তু বাংলায় তো আমরা সিন সোয়াদ দিয়ে লিখি না, আমরা লিখি কি দিয়ে? দন্ত স দিয়ে। তখন এর উচ্চারণটা স এর মতোই হবে, স ধ্বনি নয়। এই বিষয়টা খেয়াল রাখবে। আর শিন দিয়ে তৈরি যেই শব্দগুলো ছিল আরবিতে, আমরা বাংলা লেখার সময় কি শিন দিয়ে লিখবো তালব্য স দিয়ে, তখন তার উচ্চারণটা শীর্ষধ্বনি হবে। যেমন এশা। বিদেশি শব্দ যেগুলো আছে এগুলো যখন আমরা, বিশেষ করে ইংরেজি শব্দ, এগুলো যখন বাংলায় আনবো তখন ইংরেজি শব্দ যেরকমটা একজ্যাক্টলি উচ্চারিত হয় বাংলাতে সেরকমটি হয় যদি সরাসরি ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে ইংরেজি শব্দগুলো বাংলায় পরিবর্তিত হয়ে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো এই উচ্চারণে আমাদের মধ্যে একদম ক্লিয়ার হয়ে গেছে। তবুও কিছু কিছু শব্দ আছে যে তোমাদের বোঝা উচিত। যেমন ধরো SH আর শুধু SH দিয়ে বাংলায় উচ্চারণটা হচ্ছে এই সাউন্ড, শীর্ষধ্বনি। আর এইটা হয় এস দিয়ে, দুটাই উচ্চারণ হয়, স অথবা জ। SH দিয়ে তো আমরা শপিং মল, SHOPPING, শপিং, SHOP, শপ।
এই এসএইচ এর ইংরেজি বাংলা প্রচুর শব্দ আছে, এরকম প্রচুর শব্দ, যেমন শপিং মল আমরা যখন বলি আমরা এটাকে বাংলাই মনে করি, ইংলিশ মনে করে বলি, কিন্তু এসএইচ দিয়ে তো শুরু, এসএইচ যুক্ত যে সাউন্ডগুলো বাংলা শব্দে ব্যবহৃত হচ্ছে মূলত এগুলো ইংলিশ থেকে আসছে এবং উচ্চারণটা হবে শীর্ষধ্বনি স। কিন্তু শুধু এস যখন আছে এর উচ্চারণটা দুই রকম, কোথাও এস, কোথাও স, কোথাও জ। এখন কোথায় স আর কোথায় জ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কোথাও দন্ত স হয়, আবার কোথাও জ সাউন্ড আসে। কোথায় কোথায়? RISE, এটা কি? রাইজ। RISE, এসের উচ্চারণটা কেমন হলো? উচ্চারণটা কি? RISE, বাংলা উচ্চারণটা বলো তো দেখি। হ্যাঁ, রস্বই এটা। আচ্ছা, তাহলে এটা কি? এটা কি? তো তুমি কোনটা বলছো? এটা বলছো না এটা বলছো? তুমি কোনটা বলেছো? উপরেরটা তো হয়ে গেল, তো এটা, এটা কি? এটা না রাইস, চাল। এই ধরো আমি আগে এটা দিলাম, এটা কি লিখেছি বলো? সান, তুমি বলো। সানরাইজ। আমি যখন এই রাইসটাকে লিখবো, কি লিখবো? আমি এই জন্য জিজ্ঞেস করলাম, এটা তো রাইস হয়ে গেল, চাল হয়ে গেল। এই যে আমি যখন লিখবো রাইস, এটার নিয়মটা হচ্ছে এস যখন, তোমাদের জানতে হবে, ইংরেজি না পড়লেও জানতে হবে, কারণ এগুলো তোমাদের আবৃত্তির মধ্যে পড়বে। এস যখন দুটো ভাওয়েলের মাঝখানে পড়ে, ভাওয়েল তো জানো, AEIOU, 5টা ভাওয়েল, এই যে আই এবং ই, এস যখন দুইটা ভাওয়েলের মাঝখানে পড়বে তখন তার উচ্চারণটা কি হবে? জ হবে। তাহলে কি হবে উচ্চারণটা এবার বলো? সানরাইজ। তাহলে এটা হলো রাইজ, এই, ঠিক আছে, রাইজ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এস একটা শব্দে, কোথাও কোথাও, একটা না, খুবই কম, এসের উচ্চারণ শেষধ্বনি হয়। ব্যতিক্রমে একটা শব্দ আমরা প্রচুর ব্যবহার করি, কি এটা? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, সবার ভুল। এইখানে উচ্চারণটা হবে এসটা এই, হ্যাঁ, এইখানে এসটা হবে শীর্ষধ্বনি, সুগার। রাইস বললাম, BASE, ভাওয়েল ভাওয়েল, মাঝখানে কি? বেস নয়, বেইজ, বেজমেন্ট, জেড, উচ্চারণটা জয়ের মতো হলো, এর মতো হলো না, বেইজ। অর্গানাইজেশন, জেডের মতো যেটা হয় আর কি। পরিষ্কার এই বিষয়গুলো? আমরা যখন এই শব্দগুলো পাবো তখন এই যে সূত্রের নিয়মগুলো এগুলো আমরা খেয়াল রাখবো, তাহলে উচ্চারণ হবে। আবার এস কখন শুধু ছয়ের মতো হয়? BUS, বাস, হ্যাঁ, PASS, পাস, তাই না? TASK, টাস্ক, হোম টাস্ক আমরা বলি, হোম টাস্ক। এখানে দেখো, খেয়াল করো, TASK, এসের এই প্রান্তে ভাওয়েল, কিন্তু এখানে কনসোনেন্ট, তো এটা টাস্ক নয়, টাস্ক। FRIEND শেষে, ফ্রেন্ডস, কিন্তু ইদানিং লিখে দেয় ফ্রেন্ডস, কিছু ওই যে ব্যবসায়িক আছে ফ্রেন্ডস, জেড, ওটা হচ্ছে অন্য বিষয়, তারা তাদের মতো করে করে, শব্দটা বানিয়ে নেয়। কিন্তু আমরা পড়বো এখানে এসের উচ্চারণটা স, ফ্রেন্ডস। এখানে আবার জেড নয়, জ নয়, ফ্রেন্ডস নয়, ফ্রেন্ডস, টাস্ক। কিন্তু রাইজ, দুই ভাওয়েলের মাঝখানে যখন আমরা শব্দগুলো পাবো তখন ওই বেইজ, বেসমেন্ট নয়, বেজমেন্ট, তখন এসের উচ্চারণটা জয়, জ যেটা জেড, এই সাউন্ড হবে। এরকম শব্দগুলো তো আমরা বাংলায় প্রচুর পাই, কবিতা আবৃত্তি করতে গেলে পাই, পাঠ করতে গেলে পাই, নাটকের সংলাপে পাবো। তখন এই নিয়মগুলো মনে করতে হবে, লেখা আছে, প্র্যাকটিস করবে। আজকে তাহলে এ পর্যন্তই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা উচ্চারণ এবং উচ্চারণ সূত্রাবলীর উপর পরপর দুটো ক্লাস নিলাম। বিশদ লেখা আছে, তোমাদেরকে পড়তে হবে। যতটুকু সম্ভব ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকিটা যেটা বুঝতে পারোনি নোট দিয়ে দেওয়া হবে গ্রুপে, এবং আজকের ক্লাসটিও থাকবে। বারবার শুনতে হবে। আমি শুরুতেই বলেছি আবৃত্তি মানে হচ্ছে বারবার পাঠ। তাই তোমরা যারা আবৃত্তির ক্লাসে আছো, তোমাদেরকে একটা জিনিস বোঝার জন্য, একটা বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য, মনে ধরে রাখার জন্য বারবার শুনতে হবে, বারবার পাঠ করতে হবে। শুনবে ভিডিওটা, দেখবেও ভিডিওটা, আর পাঠ করবে নোট থেকে। পরিষ্কার? মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং সবাইকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Kids Creation, Kids Creation, Kids Creation, Kids Creation. সুন্দর সমাজ চাই, আলোকিত প্রাণ, অন্তর জুড়ে